শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সূচকে একসময় শীর্ষ অবস্থানে থাকা দেশটি বর্তমানে চরম অর্থনৈতিক দুর্দশায় পতিত হয়েছে। উচ্চভিলাষী বিভিন্ন মেগা প্রজেক্টের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ নিয়ে সেগুলো সময়মতো পরিশোধ করতে না পারায় ঋণখেলাপি দেশের কাতারে নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে জঙ্গি হামলা ও করোনা মহামারীতে দেশটির ট্যুরিজম ইন্ডাস্ট্রির ধস, রেমিটেন্সের পরিমাণ কমে আসা, কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার নিষিদ্ধ করতে গিয়ে খাদ্য সংকট তৈরি হওয়া, ট্যাক্সের পরিমাণ কমিয়ে এনে সরকারের রাজস্ব আয় কমে আসা সহ আরও নানাবিধ কারণে আমদানি রপ্তানি বাণিজ্যের ঘাটতিতে কমে এসেছে দেশটির বৈদেশিক রিজার্ভের পরিমাণ। অন্যদিকে গত 10 বছরে বাংলাদেশে বেশ কয়েকটি ইনফ্রাস্ট্রাকচারাল মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে, যার মধ্যে পদ্মা সেতু সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে করা হলেও পদ্মা রেল সংযোগ, ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কিছু বৈদেশিক ঋণে চলমান প্রজেক্টের কারণে অনেকেরই ধারণা বাংলাদেশের পরিস্থিতিও ভবিষ্যতে শ্রীলঙ্কার মতোই হতে পারে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর 10 স্টুডিও। যে কোনো প্রোডাক্ট বা ব্র্যান্ড প্রমোশনের জন্য ভিডিও কন্টেন্ট সবচেয়ে ইফেক্টিভ একটি টুল, যার জন্য প্রয়োজন একটি ক্রিয়েটিভ টিম। 10 স্টুডিওর ডেডিকেটেড ক্রিয়েটিভ টিম স্ক্রিপ্ট রাইটিং এবং ভয়েস ওভার থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন পর্যন্ত সবকিছুই কভার করে থাকে। এক্সপ্লেইনার ভিডিও থেকে শুরু করে 2D অ্যানিমেশন, লাইভ অ্যাকশন এক্সপ্লেইনার, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, কোম্পানি প্রোফাইল বা কর্পোরেট ডকুমেন্টারি, মোশন গ্রাফিক্স এবং আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যে কোনো প্রমোশনাল ভিডিওর জন্য ভিজিট করুন 10.studio ওয়েবসাইটে। সালের 4 ফেব্রুয়ারি স্বাধীনতা অর্জনকারী 65,610 বর্গ কিলোমিটারের দেশ শ্রীলঙ্কার জনসংখ্যা 2,30 লক্ষেরও বেশি। স্বাধীনতার প্রায় 75 বছর হতে চলেও 2009 সাল পর্যন্ত শ্রীলঙ্কা দীর্ঘ 25 বছর গৃহযুদ্ধের পরও বিভিন্ন সামাজিক সূচকে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে এগিয়ে গেলেও ইনফ্রাস্ট্রাকচারে পিছিয়ে ছিল। 2009 সালে গৃহযুদ্ধ শেষ হলে দেশটির সদ্য উৎখাত হওয়া প্রধানমন্ত্রী এবং তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ দেশের জিডিপি গ্রোথকে সমুন্নত রাখতে বেশ কয়েকটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট শুরু করেছিলেন। এসব প্রজেক্টের মধ্যে এয়ারপোর্ট, গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রোড ও হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল। কিন্তু এসব মেগা ডেভেলপমেন্টগুলোর বেশিরভাগই উচ্চ সুদের বিনিময়ে ঋণের অর্থায়নে করা হচ্ছিল। এছাড়া বেশ কয়েকটি প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর সেসব প্রজেক্টগুলো কাঙ্ক্ষিত ফলাফল আনতে ব্যর্থ হয়। রাজাপাকসে সরকার শ্রীলঙ্কার সম্ভাবনাময় পর্যটন সেক্টরকে কাজে লাগিয়ে দেশটিকে ইন্টারন্যাশনাল বিজনেস, ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং, ট্যুরিজম কেন্দ্রিক দেশে পরিণত করতে এসব প্রজেক্ট হাতে নিয়েছিল। এসব উচ্চাভিলাষী প্রজেক্টের জন্য নেওয়া বৈদেশিক ঋণের কারণে 2011 সালে দেশটির ডেট টু জিডিপি রেশিও 104% গিয়ে পৌঁছায়। শ্রীলঙ্কার বর্তমান অবস্থার উপর ভিত্তি করে অনেকেই ধারণা করেন বাংলাদেশেরও ভবিষ্যৎ হয়তো শ্রীলঙ্কার মতোই হবে। বিশেষ করে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে অনেক মতামত ছড়িয়ে পড়ে। টাকা কেন অবমূল্যায়ন করা হয়েছে সে বিষয়ে আমাদের ভিডিও দেখতে ক্লিক করুন টপ রাইট কর্নারে। আর আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো কেন বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মতো হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 2020-21 অর্থ বছরে শ্রীলঙ্কার জিডিপি ছিল $94.28 বিলিয়ন। অপরদিকে একই অর্থ বছরে বাংলাদেশের জিডিপির আকার ছিল $416 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশের জিডিপি শ্রীলঙ্কার জিডিপির 4 গুণেরও বেশি। 2020-21 অর্থ বছরে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল $2,723 এবং শ্রীলঙ্কার পার ক্যাপিটা ইনকাম ছিল $3,682। অর্থাৎ জিডিপিতে পিছিয়ে থাকলেও পার ক্যাপিটা ইনকামে শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে এগিয়ে আছে। কিন্তু শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক অবস্থা জিডিপি, ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা দিয়ে বোঝানো সম্ভব নয়। দেশটির ইকোনমিক সিচুয়েশন বুঝতে চাইলে জানতে হবে শ্রীলঙ্কার কারেন্ট অ্যাকাউন্ট সম্পর্কে, যেখানে 2021 সালের ডিসেম্বরেও ডেফিসিট বা ঘাটতি ছিল $1.13 বিলিয়ন। কারেন্ট অ্যাকাউন্ট মূলত একটি দেশের ইম্পোর্ট, বৈদেশিক ঋণের পেমেন্ট ও অন্যান্য খরচের বিপরীতে এক্সপোর্ট, রেমিটেন্স, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, বৈদেশিক সাহায্য ও ঋণ সহ অন্যান্য আয়ের মধ্যকার পার্থক্য। যখন কোনো দেশের বৈদেশিক আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায়, তখনই দেশের কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট বা ঘাটতি দেখা দেয়। ইনফ্যাক্ট শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের তথ্যসূত্রে 2012 থেকে এই পর্যন্ত দেশটির কারেন্ট অ্যাকাউন্ট প্রতি বছরই ডেফিসিট বা ঘাটতিতে ছিল, যার কারণে দেশটির ফরেন রিজার্ভের পরিমাণও প্রতিনিয়তই কমে এসেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সূত্রে 2021-22 অর্থ বছরের মে মাসে দেশটির ফরেন রিজার্ভের পরিমাণ $50 মিলিয়ন নিচে নেমে এসেছে, যার কারণে স্বাভাবিক ইম্পোর্ট ও এক্সপোর্ট ব্যাহত হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের 2021-22 অর্থ বছরের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত সময়ে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের পরিমাণ দাঁড়িয়েছে $15.32 বিলিয়ন।
যদিও গত 10 বছরের বেশিরভাগ সময়ই বাংলাদেশ কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস অর্থাৎ বেশি ছিল, যার প্রেক্ষিতে বাংলাদেশের ফরেন রিজার্ভের পরিমাণও 2012-13 অর্থ বছরের $15.32 বিলিয়ন থেকে 2021-22 অর্থ বছরের আগস্ট মাসে প্রথমবারের মতো $48.02 বিলিয়ন পৌঁছায়। যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্যসূত্রে মে মাসে ফরেন রিজার্ভের পরিমাণ কমে এসে দাঁড়িয়েছে $42.30 বিলিয়ন। কিন্তু কেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হচ্ছিল এবং দুটি দেশেরই ফরেন কারেন্সি রিজার্ভ কমে এসেছে? কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতির পেছনে অন্যতম ফ্যাক্টর হচ্ছে ট্রেড গ্যাপ। ট্রেড গ্যাপ মূলত একটি দেশের সম্পূর্ণ ইম্পোর্ট ও এক্সপোর্টের পার্থক্য। যখন কোনো দেশের এক্সপোর্ট আর্নিংস থেকে ইম্পোর্ট এক্সপেন্ডিচার বেশি হয় তখন ট্রেড ডেফিসিট ঘটে, যা বেড়ে গেলে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সে প্রভাব ফেলে। 2021-22 অর্থ বছরের করোনা মহামারী পরবর্তী বিশ্বব্যাপী ইনফ্লেশন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সাপ্লাই চেইন ব্যাহত হওয়ায় বিশ্বের প্রতিটি দেশেরই ইনফ্লেশন বাড়তে শুরু করে বিধায় সব দেশেরই ইম্পোর্ট খরচ বেড়ে যায়। ইম্পোর্ট কস্ট বাড়ার সাথে সাথে এক্সপোর্ট থেকে আয় বাড়লেও বাংলাদেশ ও শ্রীলঙ্কা দেশ দুটির ইম্পোর্ট কস্টের ও এক্সপোর্ট আর্নিংস সামঞ্জস্য রেখে বাড়েনি। যেমন 2021-22 অর্থ বছরের প্রথম 9 মাসে শ্রীলঙ্কার $10.05 বিলিয়ন এক্সপোর্ট আর্নিংসের বিপরীতে ইম্পোর্ট এক্সপেন্ডিচার ছিল $16.27 বিলিয়ন। অর্থাৎ দেশটির ট্রেড ডেফিসিটের পরিমাণ ছিল $6.23 বিলিয়ন, যা পূর্বের অর্থ বছরের একই সময়ের $4.81 বিলিয়ন ট্রেড ডেফিসিট থেকে 29.55% বেশি। অন্যদিকে 2020-21 অর্থ বছরের প্রথম 9 মাসে বাংলাদেশের $24.43 বিলিয়ন ট্রেড ডেফিসিট 2021-22 অর্থ বছরের একই সময়ে 55.57% বেড়ে প্রায় $38 বিলিয়ন পৌঁছেছে। ট্রেড ডেফিসিট বেড়ে যাওয়াটা আপাতদৃষ্টিতে বাংলাদেশের ইকোনমির জন্য একটা বড় সংকট মনে হলেও বাংলাদেশের ফরেন রিজার্ভে দেশের প্রয়োজনীয় ইম্পোর্ট চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। দেশের এক্সপোর্ট, রেমিটেন্স সহ সকল ধরনের বৈদেশিক আর্নিংস বন্ধ থাকলেও সরকারের পক্ষে কমপক্ষে 5 মাস পর্যন্ত দেশের সকল ইম্পোর্ট চাহিদা মেটানো সম্ভব। এছাড়া বাংলাদেশের ট্রেড ডেফিসিট কমিয়ে আনার জন্য সরকার ইতোমধ্যেই বেশ কয়েক দফায় টাকার মান অবমূল্যায়ন করেছে এবং বেশ কিছু পণ্যে শুল্ক হার বাড়ানোর পাশাপাশি যেসব পণ্যে পূর্বে কোনো শুল্ক আরোপ ছিল না সেসব পণ্যে শুল্ক আরোপ করার প্রস্তাবনাও দিয়েছে। মূলত দেশের মানুষকে আমদানিতে নিরুৎসাহিত করে ট্রেড ডেফিসিট কমাতেই এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। এছাড়া দেশের বাড়তে থাকা ইনফ্লেশনের বিপরীতে টাকাকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক গত 10 বছরের মধ্যে প্রথমবারের মতো দেশের পলিসি রেটও বাড়িয়েছে। কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়ার অন্যতম আরেকটি কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হচ্ছে রেমিট্যান্স। 2016-17 অর্থবছর থেকে শ্রীলঙ্কার রেমিট্যান্স প্রতি বছরই কমছিল। শুধুমাত্র 2020-21 অর্থ বছরে করোনা মহামারীর প্রকোপে দেশটির রেমিট্যান্স ইনফ্লো পূর্বের অর্থ বছরের তুলনায় প্রায় 16% বেড়েছিল। কিন্তু 2021-22 অর্থ বছরের প্রথম 8 মাসে দেশটির রেমিট্যান্স ইনফ্লো ছিল $2.63 বিলিয়ন, যা পূর্বের অর্থ বছরের একই সময় থেকে 51.1% কম। সে তুলনায় বাংলাদেশের গত কয়েক বছর ধরেই রেমিট্যান্স ইনফ্লো বেড়েই যাচ্ছিল এবং 2020-21 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $24.78 বিলিয়ন রেমিট্যান্স ইনফ্লো হয়েছিল। যদিও 2021-22 অর্থ বছরের এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশের রেমিট্যান্স ইনফ্লোর পরিমাণ ছিল $17.31 বিলিয়ন, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় 16.3% কম। মূলত ট্রেড গ্যাপ বেড়ে যাওয়া এবং রেমিট্যান্স আর্নিংস কমে যাওয়ায় বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স ইনফ্লো বাড়াতে অলরেডি 2.5% প্রণোদনা সহ বেশ কিছু সুবিধা দিচ্ছে, যার ফলে ভবিষ্যতে রেমিট্যান্স ইনফ্লো বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের পরিমাণও কমে আসবে বলে আশা করা যায়। শ্রীলঙ্কার ক্ষেত্রে ট্যুরিজম অন্যতম একটি বড় সেক্টর। দেশটির কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের পেছনে ট্রেড ডেফিসিট ও রেমিট্যান্স ছাড়াও ট্যুরিজম বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করোনার পূর্বে 2018-19 অর্থ বছরে শ্রীলঙ্কা ট্যুরিজম থেকে প্রায় $4.1 বিলিয়ন আয় করেছিল। কিন্তু মহামারীর প্রভাবে 2019-20 এবং 2020-21 অর্থ বছরে ট্যুরিজম থেকে দেশটি আয় করে যথাক্রমে $2.4 বিলিয়ন এবং মাত্র $44 মিলিয়ন, যা দেশটির কারেন্ট অ্যাকাউন্টে এত বড় ঘাটতির সৃষ্টি করেছে। শ্রীলঙ্কার বর্তমান অবস্থার পেছনে আরও কয়েকটি কারণের মধ্যে রয়েছে রাজাপাকসের সরকার ভ্যাটের পরিমাণ 15% থেকে কমিয়ে 8% নামিয়ে আনা, যা সরকারি রাজস্ব আয় কমিয়ে দিয়েছে। এছাড়া 2% হারে জাতীয় উন্নয়ন কর এবং যত আয় তত কর বাতিল করার কারণে রাজস্ব আয়ের উপর এর ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়া শ্রীলঙ্কান সরকার রিজার্ভের উপর চাপ কমাতে এবং অর্গানিক ফার্মিং বাড়াতে 2021 সালের মে মাসে রাসায়নিক সার আমদানি বন্ধ করে দেয় এবং দেশে জৈব সার প্ল্যান্ট স্থাপন করে, যার প্রেক্ষিতে একসময় খাদ্যের সেলফ সাফিসিয়েন্ট দেশটির কৃষি উৎপাদন সক্ষমতা পূর্বের তুলনায় 20% হ্রাস পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। গ্লোবাল ইনফ্লেশনের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা গেলেও বাংলাদেশে একেবারে খাদ্য ঘাটতি দেখা যায়নি। এছাড়া দেশের ফুড সেফটি মেইনটেইন করতে সরকার G2G মডেলে ভারত থেকে গমের মতো এসেনশিয়াল খাদ্যদ্রব্য আমদানিও করছে।
শ্রীলঙ্কার সম্ভাবনাময় পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এবং দেশটিকে একটি ইকোনমিক হাব হিসেবে প্রতিষ্ঠা করতে দেশটির সরকার গত এক দশকে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট হাতে নিয়েছিল। কিন্তু এই সবগুলো প্রজেক্টই দেশটি বৈদেশিক ঋণের মাধ্যমে চালিয়ে যাচ্ছিল। তবে ঋণের পরিমাণ বাড়তে বাড়তে তা দেশটির জিডিপিকেও ছাড়িয়ে গিয়েছে। আইএমএফের একটি প্রেস রিলিজের তথ্যসূত্রে দেশটির টোটাল পাবলিক ডেট 2019 সালে দেশটির জিডিপির 94% থেকে 2021 সাল নাগাদ জিডিপির 119% গিয়ে পৌঁছেছে। অন্যদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্যসূত্রে 2021 সালে শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় $51 বিলিয়ন, যা দেশটির জিডিপির 60%। একটি দেশের ঋণের ক্ষেত্রে আইএমএফের রেকমেন্ডেশন ডেট টু জিডিপি রেশিও টোটাল আউটস্ট্যান্ডিং ডেটের ক্ষেত্রে 70% এবং এক্সটার্নাল বা ফরেন ডেটের ক্ষেত্রে জিডিপির 55%। শ্রীলঙ্কার জিডিপির তুলনায় মোট ঋণ এবং বৈদেশিক ঋণের হার আইএমএফের রেকমেন্ডেশন ছাড়িয়ে গেছে। অন্যদিকে 2020-21 অর্থবছরে বাংলাদেশের টোটাল আউটস্ট্যান্ডিং ডেটের পরিমাণ ছিল $131.14 বিলিয়ন বা জিডিপির 38% এবং এক্সটার্নাল ডেটের পরিমাণ ছিল $60.15 বিলিয়ন, যা জিডিপির মাত্র 13%। অর্থাৎ শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের সার্বিক ঋণ পরিস্থিতি এবং বৈদেশিক ঋণ পরিস্থিতি আইএমএফের রেকমেন্ডেশনের থেকে কমই আছে। অন্যদিকে এত পরিমাণ ঋণ নিয়ে শ্রীলঙ্কা যেসব মেগা প্রজেক্টে ব্যয় করেছে সেসব প্রজেক্ট থেকেও শ্রীলঙ্কা আর্থিকভাবে তেমন লাভবান হতে পারেনি। যেমন ট্যুরিস্ট আকর্ষণের জন্য 2013 সালে প্রায় 2000 হেক্টর জমির উপর $71.98 মিলিয়ন ব্যয়ে মাত্তালা রাজাপাকসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নির্মাণ করা হলেও এই এয়ার ট্রান্সপোর্টেশন হাবটি আদতে খালি পড়ে থাকে। ইনফ্যাক্ট ফোর্বসের একটি আর্টিকেলে এয়ারপোর্টটিকে বিশ্বের এমটিএস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা হয়েছে। এছাড়া চায়নার এক্সিম ব্যাংক থেকে $1.3 বিলিয়ন মোট 5টি লোন নিয়ে নির্মিত মাগামপুরা মাহিন্দা রাজাপাকসে পোর্টও নির্মাণ শেষ হওয়ার পর বেশিরভাগ সময়ই খালি পড়ে থাকত। উল্লেখযোগ্য পরিমাণ রেভিনিউ জেনারেট করতে না পারায় হাম্বানটোটা পোর্ট নামে পরিচিত এই পোর্টটির জন্য লোন রিপেমেন্ট শ্রীলঙ্কার জন্য বহন করা কঠিন হয়ে উঠলে একসময় দেশটি এক প্রকার বাধ্য হয়েই 99 বছরের জন্য পোর্টের কন্ট্রোল চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংস কোম্পানি লিমিটেড বা সিএম পোর্টের কাছে $1.12 বিলিয়ন ছেড়ে দিতে বাধ্য হয়। এই দুটি মেগা প্রজেক্ট ছাড়াও স্টেডিয়াম, পার্ক, পাওয়ার প্ল্যান্ট, এক্সপ্রেসওয়ে সহ আরও বেশ কিছু প্রজেক্টের কাজ সম্পন্ন করা হলেও কোনো প্রজেক্টই আসলে শ্রীলঙ্কার জন্য তেমন ভ্যালু ক্রিয়েট করতে পারেনি। অন্যদিকে গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশেও বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট মেগা প্রজেক্টের কাজ শুরু হয়েছে। এসব মেগা প্রজেক্টগুলোর মধ্যে 30,000 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত পদ্মা সেতু বাদে প্রায় সবগুলো প্রজেক্টই করা হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবং বৈদেশিক ঋণের মাধ্যমে। বাংলাদেশে এ যাবৎকালে সম্পন্ন প্রজেক্টগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে 4 লেন এক্সপ্যানশন, মাটিকাটা মিরপুর ফ্লাইওভারের মতো প্রজেক্ট। এছাড়া 2022 সালের মধ্যে পদ্মা সেতু এবং পদ্মা সেতু রেল লিঙ্ক, ঢাকা মেট্রোরেল প্রজেক্ট, কর্ণফুলী টানেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু অংশ খুলে দেওয়া হবে। এসব মেগা প্রজেক্টগুলো চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলের ইকোনমিতে বড় ধরনের পরিবর্তন আসবে। যেমন পদ্মা সেতু চালু হওয়ার আগেই দেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করেছে এবং আগামী কয়েক বছর দক্ষিণাঞ্চলে ম্যানুফ্যাকচারিং কার্যক্রম বাড়তেই থাকবে। একইভাবে ঢাকার যানজটের জন্য মেট্রোরেল জনগণের অনেক সময় বাঁচাবে। এসব প্রজেক্টের জন্য টোল এবং টিকিটের মাধ্যমে সরকার রেভিনিউ জেনারেট করবে, যা থেকে এসব প্রজেক্টের জন্য নেওয়া ঋণ পরিশোধ করা নিয়েও সরকারের সেভাবে চাপে থাকতে হবে না। এসব কিছু বিবেচনা করে অর্থনীতিবিদদের ধারণা যে বাংলাদেশ যদি সাফল্যের সাথে ঋণের সদ্ব্যবহারের মাধ্যমে গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্টগুলো সম্পন্ন করে যায় এবং উৎপাদনমুখী কার্যক্রম বজায় রাখে, তাহলে বাংলাদেশের পক্ষে বিশ্বের শীর্ষ 30টি অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।